আগের দুটো পর্বে আমরা আলোচনা করেছি যে মহাভারতকে আমরা কিভাবে একটি ইতিহাস নামক একটা প্রাচীন ভারতীয় পরম্পরার অন্তর্গত গ্রন্থ হিসাবে দেখতে পারি, এবং মহাভারতের রচনাকাল নিয়েও আমরা আলোচনা করছিলাম, যেখানে আমরা দেখেছি যে ঐতিহাসিকভাবে দেখতে গেলে মহাভারতের রচনা অনেকগুলো স্তরে হয়েছে, যার মধ্যে দুটো স্তর খুব গুরুত্বপূর্ণ। এই দুটো স্তরে মহাভারতের যে অংশগুলো রচিত হয়েছে, ইতিহাসবিদরা সেগুলোকে বলেছেন মহাভারতের মূল আখ্যান, অর্থাৎ ন্যারেটিভ সেকশন, যেটা পরবর্তী বৈদিক যুগের অর্থাৎ 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যের যে সময়কাল, সেই সময়ের যে লিপি পূর্ববর্তী, মুদ্রা পূর্ববর্তী কৌম ব্যবস্থা তাকে তুলে ধরছে। অন্যদিকে মহাভারতের কিছু উপদেশাত্মক অংশ আছে, যেখানে বিভিন্ন পৌরাণিক কাহিনী বা উপদেশমূলক কথোপকথন মহাভারতে সংযোজিত হয়েছে। এগুলো হয়েছে মৌর্য সাম্রাজ্যের পতনের পর, মৌর্য পরবর্তী এবং গুপ্ত যুগে, যখন মহাভারতের ব্রাহ্মণায়ন ঘটেছে। ব্রাহ্মণরা মহাভারতকে পরিবর্তিত করেছেন অনেকটা, এবং তার উপর পৌরাণিক বৈষ্ণব ধর্মেরও একটা প্রভাব পড়েছে সেই সময়। এখন আমরা মহাভারতের প্রাচীন অংশগুলোর আলোচনাতেই আগে যাব, এবং এই যে পরবর্তী বৈদিক যুগের সঙ্গে মহাভারতের কি সম্পর্ক, সেই প্রশ্নেও আসব। এই সম্পর্কের ছাপ কিছুটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনেও পড়েছে। 1950-এর দশকে প্রত্নতত্ত্ববিদ বিবি লাল বা ব্রজবাসী লাল মহাভারত প্রত্নতত্ত্ব বলে একটা প্রজেক্ট নিয়েছিলেন, যে প্রজেক্টে তিনি মহাভারতের সঙ্গে সম্পর্কিত অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্রে উৎখনন করেন এবং দেখান যে এই যে জনপদ গঠন প্রক্রিয়ার কথা বলছিলাম, অর্থাৎ স্থায়ী কৃষিভিত্তিক বসতি গড়ে ওঠা, এই ব্যাপারটা উত্তর ভারতের সমতল ভূমিতে যে সময়ে আবার নতুন করে হচ্ছিল, হরপ্পা সভ্যতার পতনের পর আবার নতুন করে উত্তর ভারতের সমতল ভূমিতে কৃষিভিত্তিক স্থিতিশীল বসতি গড়ে উঠছিল, যেগুলোকে জনপদ বলে প্রাচীন ভারতীয় সাহিত্যে উল্লেখ করা হয়েছে। কেন জনপদ? কারণ ঋগ্বেদের যুগে আমরা যাযাবর যে গোষ্ঠীগুলোকে দেখেছি তাদের নাম ছিল জন, এবং এই এক একটা জন এক একটা জায়গায় যখন স্থায়ীভাবে পা রাখলো বা স্থায়ী বসতি গড়ে তুললো, তাকেই বলা হচ্ছে জনপদ। তো এই জনপদ গঠনের নিদর্শন উত্তর ভারতের সমতল ভূমিতে যে প্রত্নতাত্ত্বিক স্তরে পাওয়া যাচ্ছে, সেটাও মোটামুটি ওই 1200 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যের একটা স্তর। এই স্তরের একটা বিশেষ ধরনের মাটির পাত্র, যাকে বলা হয় পেন্টেড গ্রেওয়্যার বা চিত্রিত ধূসর মৃৎপাত্র, তার নামে এই স্তরকে প্রত্নতত্ত্ববিদরা নাম দিয়েছেন পিজিডাব্লিউ বা পেন্টেড গ্রেওয়্যার লেয়ার। তো এই পিজিডাব্লিউ সংস্কৃতি বা চিত্রিত ধূসর মৃৎপাত্র ব্যবহারকারী সংস্কৃতি, যারা প্রথম জনপদ গড়ে তুলছিল এই জায়গায়, বা কোনো কোনো জায়গায় প্রথম নয়, তার থেকে পুরনো আরও সংস্কৃতি আছে, কিন্তু এই পেন্টেড গ্রেওয়্যার মৃৎপাত্র ব্যবহারকারী সংস্কৃতির নিদর্শন হস্তিনাপুর, অহিচ্ছত্র, ইন্দ্রপ্রস্থ, মথুরা, বৈরাট, কুরুক্ষেত্র, এরকম মহাভারতের সঙ্গে সম্পর্কিত অনেক প্রত্নক্ষেত্রে পাওয়া গেছে। তো এ নিয়ে বিশেষ সন্দেহের জায়গা নেই যে এই জনপদ গঠন প্রক্রিয়াটা শুরু হয়েছিল কিন্তু এই সময়ই। এবং আমরা যদি পরবর্তী বৈদিক সাহিত্য পড়ি, তাহলেও আমরা দেখতে পাবো যে কুরু এবং পাঞ্চাল এই দুটো রাজ্যকে কেন্দ্র করে পরবর্তী বৈদিক যুগের প্রথম দিকের জনপদ গঠন প্রক্রিয়া চলছিল। অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের গোড়ার দিকে এই দুটো জনপদ সব থেকে গুরুত্বপূর্ণ ছিল। কুরু হচ্ছে বর্তমান দিল্লি, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মিরাটের আশেপাশের এলাকার অনেকটা অংশ নিয়ে গঠিত, আর পাঞ্চাল তার প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশের বেরেলি বা দায়ুন, এই জায়গাগুলো নিয়ে গঠিত। তো পরবর্তী বৈদিক যুগের প্রথম দিকের অধিকাংশ সাহিত্য রচিত হয়েছে কুরু পাঞ্চাল অঞ্চলে। মাইকেল ভিটজেল বলে একজন বিখ্যাত বেদ বিশেষজ্ঞ এটা দেখিয়েছেন। পরবর্তী বৈদিক যুগের পরের দিকে আস্তে আস্তে পূর্ব দিকে সভ্যতার বিস্তার ঘটছে এবং সভ্যতার ভর কেন্দ্র আরো পূর্ব দিকে সরে যাচ্ছে।
প্রত্নতাত্ত্বিক নিদর্শনও বলছে যে 800 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে একটা বিশাল বন্যায় হস্তিনাপুর না জায়গাটা খুব ক্ষতিগ্রস্ত হয়, এবং পুরাণেও বলা হয় যে একটা সময়ের পর হস্তিনাপুর ছেড়ে কুরুরা কৌশাম্বিতে শিফট করে যায়। তো ফলে মহাভারতের এই মূল অংশ কিন্তু উঠে আসছে পরবর্তী বৈদিক যুগের প্রথম দিকের প্রেক্ষিতকে কেন্দ্র করে। মহাভারতের ক্রিটিক্যাল এডিশনের যিনি ইংরাজি অনুবাদ সব থেকে ভালোভাবে করার প্রজেক্ট শুরু করেছিলেন J.A.B. ভ্যান বয়েটেন, তিনি সেই জন্য বলেন খ্রিস্টপূর্ব নবম অষ্টম শতকের প্রেক্ষিতকে মহাভারত তুলে ধরছে সবচেয়ে ভালোভাবে। তো এই পরবর্তী বৈদিক যুগে কি হচ্ছে এবং মহাভারতের কাহিনীর সঙ্গে তার সম্পর্ক কি? আমরা জানি মহাভারতের কাহিনীর কেন্দ্রে আছে, মূল আখ্যানের কেন্দ্রে আছে একটা উত্তরাধিকারের দ্বন্দ্ব, এবং এই উত্তরাধিকারের দ্বন্দ্বটা হচ্ছে কুরু রাজ্যে, কুরু জনপদে। এখন সমস্ত জায়গাতেই উত্তরাধিকারের একটা নিয়ম থাকে। এই দ্বন্দ্ব কেন হচ্ছে, উত্তরাধিকারের নিয়মটা কি, এবং তার সঙ্গে বৈদিক সাহিত্য আর মহাভারতের সম্পর্ক কি, এই ব্যাপারে এই পর্বে আমরা কয়েকটা কথা বলব। আমরা এটাও আলোচনা করেছি যে ইতিহাস নামের যে পরম্পরার অংশ মহাভারত, সেটা চারণ কবিদের সৃষ্টি। এই চারণ কবিরা ইতিহাস পরম্পরায় যেটা করতেন সেটা হচ্ছে এরা পেশাদার শিল্পী, যারা গল্প বলতেন, পারফর্ম করতেন বিভিন্ন জায়গায়, এবং স্বাভাবিকভাবেই শ্রোতা কারা, দর্শক কারা বা সেই অনুসারে, এবং তারা নিজেরা কি বলতে চান সেই অনুসারে কিন্তু তাদের পরিবেশনের বিষয়বস্তু বদলে যেত। তো মহাভারতের উত্তরাধিকারের দ্বন্দ্বকে বুঝতে গেলে তার আগে যে রাজাদের মধ্যে বা যে রাজ পরিবারের মধ্যে উত্তরাধিকারের দ্বন্দ্ব, তার প্রেক্ষিতটা চারণ কবিরা কিভাবে তৈরি করেছেন তার কথাও বুঝতে হবে। এবং এখানে আমরা দেখতে পাবো এই জনপদ গড়ে ওঠা। ঋগ্বেদের সময় বিভিন্ন যাযাবর গোষ্ঠী ছিল, পশুপালন ছিল তাদের প্রধান জীবিকা, এবং তারা আরো পশ্চিম দিকে ছিল, বর্তমান পাঞ্জাব, সিন্ধ, এই সব জায়গায়। পরবর্তী বৈদিক যুগে পশ্চিম থেকে পূর্ব দিকে এসে তারা গঙ্গা যমুনা নদীর তীরবর্তী অঞ্চলগুলোয় বসতি গঠন করছেন, জনপদ গঠন করছেন। জনপদ গঠনের সঙ্গে যেটা আসে, যেহেতু পশুপালনের বদলে কৃষি প্রধান জীবিকা হয়ে ওঠে, সেই জন্যই স্থায়ী বসতির প্রয়োজন, কারণ কৃষির সঙ্গে জমি অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত, এবং জমির সঙ্গে যেটা সম্পর্কিত, জমি যেহেতু স্থাবর সম্পত্তি, সেটা হচ্ছে সম্পত্তির উত্তরাধিকার। জমি এবং জমির উপর যে স্থায়ী বাসস্থান, সেটা উত্তরাধিকারীর হাতে দিয়ে যাওয়া। তাই রাষ্ট্রের ক্ষেত্রেও আস্তে আস্তে উত্তরাধিকারের নিয়মের গুরুত্ব বাড়তে থাকে, এবং রাষ্ট্রের নেতৃত্ব কে দেবেন? রাজা। এই যে রাজা শব্দটা ঋগ্বেদেও আছে, কিন্তু ঋগ্বেদের রাজা আমরা আজকে রাজা বলতে যা বুঝি তা নন। তার কারণ হচ্ছে এখন রাজার সঙ্গে জমির সম্পর্ক খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, রাজ্য ছাড়া রাজা হয় না। কিন্তু ঋগ্বেদের গোষ্ঠীগুলো যাযাবর, সেই রাজাদের কোনো রাজ্য নেই, তারা মূলত গোষ্ঠীপতি। ওই জন বলে যে গোষ্ঠী, তার যিনি নেতা অর্থাৎ যুদ্ধে যিনি নেতৃত্ব দিতেন, তিনিই হচ্ছেন রাজন। কিন্তু পরবর্তী বৈদিক যুগে ব্যাপারটা বদলে গেল। রাজার একটা রাজ্য আছে, জনপদ শাসন করছেন, অর্থাৎ প্রথমত বহিঃশত্রুর আক্রমণ থেকে জনপদকে রক্ষা করা রাজার কাজ। আর জনপদের মধ্যে সবার যে চাষের জমি আছে, একজনের জমিতে অন্য ঢুকে না পড়ে, একজনের ফসল আর একজন কেড়ে না নেয়, আইন শৃঙ্খলা রক্ষা করা রাজার একটা কাজ। তার বদলে এখানকার যারা অধিবাসী প্রজা, তারা তাদের উৎপাদনের একটা অংশ রাজাকে ট্রিবিউট হিসাবে, বলি হিসাবে অর্পণ করবেন। তখনও রেগুলার ট্যাক্সেশন তো আসেনি, কারণ পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠেনি। কর আদায় করার জন্য নিয়মিত যে প্রশাসনিক ব্যবস্থা, কাঠামো, কর্মচারী দরকার, সেগুলো নেই। তো ফলে এটা এমন একটা সময় যখন বংশানুক্রমিক রাজতন্ত্র গড়ে উঠছে। রাজার ছেলে উত্তরাধিকার সূত্রে রাজা হচ্ছেন, যেমন অন্যদের ক্ষেত্রেও পৈতৃক সম্পত্তি সবাই উত্তরাধিকার সূত্রে পাচ্ছে। এর আগে একটা অবস্থা ছিল যখন কিন্তু রাজার ছেলেই রাজা হতেন তার মানে নেই, যুদ্ধে যিনি নেতৃত্ব দিতে পারতেন তিনিই রাজা হতেন। তাহলে এই বংশানুক্রমিক উত্তরাধিকারের ধারণাকে বৈধতা দেওয়া
এটাও কিন্তু রাজসভার একটা বড় কাজ। এবং রাজসভার পৃষ্ঠপোষকতায় যে চারণ কবিরা গল্প বলছেন, তারা কিন্তু গল্পগুলো এমনভাবে গড়ে তুলছেন যে রাজতন্ত্রই চিরকাল চলে আসছে এবং যে রাজারা আজ রাজত্ব করছেন তারা বংশানুক্রমিকভাবে শরণাতীত কাল থেকে ধারাবাহিকভাবে রাজত্ব করে চলেছে। আমরা ঋগ্বেদের যুগের কথা বলতে গিয়ে দেখেছি যে ঋগ্বেদে বিভিন্ন গোষ্ঠীর উল্লেখ আছে। এই গোষ্ঠীগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ভরত। পারুষ্ণী বা আজকের রাভি নদীর তীরে ভরত গোষ্ঠীর রাজা সুদাস 10 রাজার যুদ্ধ বলে একটা বিখ্যাত যুদ্ধে 10টা গোষ্ঠীকে পরাস্ত করেন। যেই 10টা গোষ্ঠীর মধ্যে প্রধান ছিল 5টা: যদু, তুর্বশ, দ্রুহ্য, অনু আর পুরু। এই 5টার মধ্যে পুরু নামক গোষ্ঠীর সঙ্গে ভরতদের আগে একটা সমঝোতা ছিল। হেরে যাওয়ার পর পুরুরা আবার ভরতদের সঙ্গে যোগদান করে এবং ভরত আর পুরু মিলেমিশে গিয়ে একটা সময় কুরু বলে একটা নতুন গোষ্ঠী গড়ে ওঠে। আর এই কুরুদেরই সঙ্গে সম্পর্কিত আর একটা গোষ্ঠী হচ্ছে পঞ্চাল। এই কুরু এবং পঞ্চাল এরা যখন জনপদ গড়ে তোলেন তখন কুরু আর পাঞ্চাল রাজ্য দুটো গড়ে ওঠে। তাহলে ভরত, পুরু, কুরু এগুলো সবই এক একটা গোষ্ঠীর নাম যদি আমরা ঋগ্বেদ দেখি। কিন্তু চারণ কবিদের বিবরণে ভরত, পুরু, কুরু সবই এক একজন রাজার নাম, যারা এই কুরু বংশের রাজাদের পূর্বপুরুষ। তাই কুরু বংশের নাম পুরু বংশ বা ভরত বংশ বলেও পরিচিত। অর্থাৎ চারণ কবিদের বিবরণে আগেই বলেছি ইতিহাস আর হিস্ট্রির তফাৎ। ইতিহাস পরম্পরা সবসময় তথ্যনিষ্ঠ নয়, ইতিহাস পরম্পরা একটা মেসেজ দিতে চায়। এখন চারণ কবিরা যেহেতু বংশানুক্রমিক রাজতন্ত্রের মেসেজ দিতে চান, যেগুলো আগে ছিল গোষ্ঠী নাম সেগুলোকে ব্যক্তি নামে পরিণত করে বিভিন্ন রাজবংশের বিবরণ কিন্তু চারণ কবিরা দিচ্ছেন মহাভারতে। এবং সেই বিবরণে একটা উদাহরণ আমরা পাই যে এই পুরু বংশের উৎপত্তির কথা বলতে গিয়ে মহাভারত বলছে যে যজাতি বলে একজন রাজা ছিলেন, যার 2 স্ত্রী দেবযানী এবং শর্মিষ্ঠা। দেবযানীর পুত্রদের নাম যদু এবং তুর্বশ, শর্মিষ্ঠার পুত্রদের নাম দ্রুহ্য, অনু, পুরু। এই বিখ্যাত গল্প আমরা জানি যে দেবযানী অসুরদের গুরু শুক্রাচার্যের মেয়ে আর শর্মিষ্ঠা অসুরদের রাজা বৃষপর্বার মেয়ে। দেবযানী আর শর্মিষ্ঠার এক সময় একটা সমস্যা হয়েছিল, যে জন্য শর্মিষ্ঠা দেবযানীর দাসীতে পরিণত হন এবং দেবযানী চেয়েছিলেন যজাতি যেন কখনো শর্মিষ্ঠাকে বিয়ে না করেন। যজাতি শর্মিষ্ঠাকে বিয়ে করেছেন দেবযানীকে লুকিয়ে, তার 3টে ছেলে হয়েছে। এটা ধরা পড়ে যাওয়ার পর দেবযানী যজাতিকে ছেড়ে চলে যান এবং শুক্রাচার্য বা উষনস কাব্য প্রাচীন সাহিত্যে তার নাম, তিনি যজাতিকে অভিশাপ দেন যে যজাতির অকাল বার্ধক্য, জরা আসবে। শেষ পর্যন্ত যজাতির অনুরোধে তিনি বলেন যে কেউ যদি নিজের যৌবনের বিনিময়ে যজাতির জরা নিতে রাজি থাকেন তো সেটা হলে যজাতি তার যৌবন ফিরে পাবেন। যজাতি তার 4 ছেলেকে অনুরোধ করেন, প্রথম 4 ছেলে অস্বীকার করেন। পঞ্চম এবং কনিষ্ঠ পুত্র পুরু যজাতির যৌবন ফিরিয়ে দিতে রাজি হন নিজে জরা গ্রহণ করে। তাই যজাতি তার জ্যেষ্ঠ পুত্র যদুকে নন, পুরুকে নিজের উত্তরাধিকারী মনোনীত করে যান। এই যদু, তুর্বশ, দ্রুহ্য, অনু, পুরু এগুলো সবই বৈদিক যুগের এক একটা গোষ্ঠীর নাম। এখানে তাদের এক একজন ব্যক্তির নামে পরিণত করা হলো এবং বাকি গোষ্ঠীগুলো হারিয়ে গেলেও পুরুরা যে টিকে গেছিল ভরতদের সঙ্গে মিশে গিয়ে, তারও একটা ব্যাখ্যা প্রস্তুত করা হলো। এইভাবে কিন্তু চারণ কবিরা অতীতের বিবরণকে নিজেদের মতো একটা রূপদান করেন এবং সেই রূপদানে রাজাদের বংশানুক্রমিক শাসনের বিবরণ খুব গুরুত্বপূর্ণ। এই বংশগুলোকে ইতিহাস পুরাণ পরম্পরা তুলে ধরে সাধারণত 2টো প্রধান বংশের শাখা হিসাবে, যাদের নাম সূর্য বংশ এবং চন্দ্র বংশ। অবশ্যই সূর্য এবং চন্দ্রের সঙ্গে একটা সম্পর্ক এখানে স্থাপন করা হচ্ছে, কিন্তু রমিলা থাপার এবং সাইমন ব্রডবেক এরা দেখিয়েছেন যে সূর্যবংশ, চন্দ্রবংশ আসলে উত্তরাধিকারের 2টো ধারণাকে তুলে ধরে।
সূর্য বংশ বলে ল অফ প্রাইমোজেনিচার বা জ্যেষ্ঠ পুত্রের উত্তরাধিকারের কাহিনী। যেমন রামায়ণ একটা সূর্য বংশের কাহিনী, রামায়ণের যে মূল বংশ ইক্ষ্বাকু বংশ সেটা সূর্য বংশের মূল বংশ, তাই রাম জ্যেষ্ঠ পুত্র, তাকে রাজা হতেই হবে। ভরতকে রাজ্য দেয়া হলেও ভরত রাজ্য নিতে রাজি হন না, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং সূর্য বংশের বংশলতিকায় তাই প্রত্যেক প্রজন্মে শুধু জ্যেষ্ঠ পুত্রেরই নাম থাকে, যে অমুকের ছেলে তমুক, তমুকের ছেলে তারপরে আবার আরেকজন, তাদের ভাই বা অন্য শাখার কোনো উল্লেখ সাধারণত থাকে না। অন্যদিকে চন্দ্রবংশের বংশলতিকা এমন ভাবে দেয়া হয় যাতে বংশের প্রত্যেকটা শাখার পরিচয় ফুটে ওঠে। রামায়ণের কাহিনী সূর্য বংশের কাহিনী আমরা জানি। মহাভারতের কাহিনী কোন বংশের কাহিনী? মহাভারতের ভিতরে বারবার বলা হচ্ছে মহাভারত চন্দ্রবংশের কাহিনী, কিন্তু আমরা জানি মহাভারতের মধ্যে অনেকগুলো স্তর আছে এবং বিভিন্ন চারণ কবিদের সেই স্তরগুলোর কথক বলে দেখানো হয়েছে। তার মধ্যে যিনি প্রাচীনতম কথক সঞ্জয় যখন মহাভারতের কাহিনী ধৃতরাষ্ট্রকে শোনান, যুদ্ধের কাহিনী, তার মধ্যে সঞ্জয় কিন্তু মহাভারতের এই কুরু বংশকে চন্দ্রবংশ বলেই উল্লেখ করেছেন এবং তিনি বলেন অত্রির পুত্র হচ্ছেন সোম বা চন্দ্রদেব, তার পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ু, আয়ুর পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি। যজাতির গল্প এক্ষুনি বললাম। এইভাবে মহাভারতের বংশ তালিকা সঞ্জয় নির্মাণ করেছেন। কিন্তু যখন বৈশম্পায়ন জনমেজয়কে তার পূর্বপুরুষদের কাহিনী শোনাচ্ছেন, তখন দুবার তিনি বংশলতিকা দিয়েছেন, একবার গদ্যে একবার পদ্যে। সেই বংশলতিকাগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই চন্দ্রবংশের মধ্যে একটা সূর্য বংশের আভাস চলে আসছে। যেমন বৈশম্পায়ন গদ্যে যে বংশলতিকাটা দিয়েছেন সেটা হচ্ছে দক্ষাদ অতিথি, অদিতের বিবস্বান, বিবস্বত মনু, মনর ইলা, ইরায় পুরুরবা, পুরুরবস আয়ু, আয়ুষ নহুষ, নহুষস্য যজাতি। দক্ষের কন্যা অদিতি, অদিতির পুত্র বিবস্বত, বিবস্বতের পুত্র মনু, মনুর কন্যা ইলা, ইলার পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ু, আয়ুর পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি। অর্থাৎ এই বিবস্বত বা সূর্যের উত্তরাধিকারী হিসাবে কিন্তু যজাতি নাম আসছে এবং অবশ্যই যজাতির বংশধররা তাহলে অনেকটাই সূর্য বংশের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছে। পদ্যর তালিকাটাও অনেকটা একই রকম, অদিতির বদলে দাক্ষায়ণী নামটা ব্যবহার করা হয়েছে, বাকি বিবরণটা অনেকটা একই। উগ্রশ্রবা, তার পরের স্তরে উগ্রশ্রবা যখন ব্রাহ্মণদেরকে মহাভারতের কাহিনী শোনান, সেখানে মহাভারতের বংশ সম্পূর্ণ সূর্য বংশ। সেখানে বলা হয় যে সূর্য সবকিছুর স্রষ্টা, সূর্যের সন্তানদের মধ্যে কনিষ্ঠ হলেন মৎস্য, এই মৎস্যর সন্তানের নাম শুভ্রাজ, শুভ্রাজের 3 সন্তান ছিলেন দশজ্যোতি, শতজ্যোতি এবং সহস্রজ্যোতি, যাদের 10টি, 100টি এবং 1000টি সন্তান ছিল এবং কুরুবংশ সমেত সমস্ত রাজবংশ এই 3 জনের থেকে এসেছে।